ওকে, আমরা ওই কাজ শক্তি ক্ষমতার লাস্টের দিকে ছিলাম একদম। এখন আমরা সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল এটা দেখছিলাম লাস্ট ক্লাসে। আর বলছিলাম ওটা থেকে শুধুমাত্র সংজ্ঞা আসবে, কখনো ব্যাখ্যা করতে বলবে যে সংরক্ষণশীল বল বা অসংরক্ষণশীল বলটা কি, সেটার ব্যাখ্যা করো আর কি। তো এইটার লাস্টের দিকে কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, যে আমরা শক্তির নিত্যতা সূত্র, যেটা আমরা 9-10-এ পড়ে আসছিলাম। একটু বইটা দে তো, তো বইটা দে। তো শক্তির নিত্যতা সূত্র যেটা ছিল যে একটা সিস্টেমের প্রত্যেকটা বিন্দুতে মোট গতিশক্তি সবসময় সমান থাকে। সো ওইটারই কিছু ব্যবহার আমরা দেখবো, মানে ওইটার কিছু প্রয়োগ দেখবো, যে ওইটাকে আমরা ইউজ করে কিছু যে সূত্র নিয়ে আসতে পারি, সেই ব্যাপারটা আমি একটু দেখাবো এখন। এটার মধ্যে মানে এটা ম্যাথ আকারেই আসে, ওই থিওরিটা দেখে রাখলে সুবিধা আর কি, ম্যাথ করতে গিয়ে সুবিধা হবে। আচ্ছা, তো বেশি টাইম লাগবে না আমাদের থিওরি শেষ করতে, তারপরে ম্যাথের দিকে যাইতে পারবো আশা করি ইনশাল্লাহ। ওকে, সো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রের প্রয়োগ দেখবো আমরা। ওইটা দিয়ে কয়েকটা সূত্র টুত্র আনার চেষ্টা করব। শক্তির নিত্যতা সূত্রের প্রয়োগ দেখতে না পারলে বলিস, আবার যদি নেট টেট ঝামেলা করে ওয়েট করিস, আমি গ্রুপে মেসেজ দিয়ে জানাই দিব। আমার ওই আগের দিন মানে কোচিং এ আসলে যদি কখনো নেট না থাকে, আমার আবার ডাটা কেনা থাকে না, তো হুটহাট সাথে সাথে জানাইতে পারি না, সো অন্য কাউকে বলে তারপর গ্রুপে মেসেজ দেওয়া লাগে। জোহানা, কেমন আছিস? আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যে একটা নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করব। এমনিতে আমরা সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র ওই গতিবিদ্যা চ্যাপ্টারের মনে দেখে আসছিলাম, u²/2g যেটা ছিল। সো ওটাকে আমরা এবার শক্তির নিত্যতা সূত্র ইউজ করে কাজটা করব। সো একটা বস্তুকে আমরা ওই ইউ বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলাম, ধর এটা এইচ উচ্চতা পর্যন্ত, এই ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স, এটাকে ধরলাম হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এই পর্যন্ত উঠলো, তারপর ওঠার পর আবার নিচে পড়ে যাবে আর কি, এরকম একটা কিছু। তো আমরা এখন শক্তির নিত্যতা সূত্র, যেটা দেখতে এরকম ছিল যে একটা সিস্টেমের প্রতিটা বিন্দুতে বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি সবসময় ধ্রুবক হবে বা কনস্ট্যান্ট থাকবে, সেম থাকবে আর কি, দুইটার যোগফল। সো এই শক্তি নিত্যতা সূত্রটাকে প্রয়োগ করে আমরা এই সূত্রটাকে আনবো, যে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কত আসে। তো আমরা এই ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ ম্যাক্সটা নির্ণয় করব, সরি, বা এইচটা নির্ণয় করব। এখানে এইচটা কত, একটা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচটা নির্ণয় করব। একটা তো আমরা ওই v²=2g/2h দিয়ে, যেটা গতিবিদ্যা চ্যাপ্টারে বা গতি চ্যাপ্টারটাতে আমরা দেখে আসছিলাম। এখন এই সূত্রে অ্যাপ্লাই করব। সো আমরা অলরেডি জানি যে যখন সে ভূমি থেকে এইচ উচ্চতায় উঠে গেছে, তখন তার মোট যে তার মধ্যে বিভব শক্তিটা এইখানে এই এ বিন্দু যদি এটাকে ধরি আর এটাকে যদি বি বিন্দু ধরি, এখানে তার দুইটা শক্তি আছে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি, এরকম। সো আমরা আবার এটা জানি যে এই বস্তুটার সর্বোচ্চ উচ্চতায় গেলে যখন সে এইখানে পৌঁছায়, তখন এখানে তার শেষ বেগটা শূন্য হয়ে যায়, এটাও আমরা জানি। তাইলে আমরা ওই বিন্দুতে এই এ বিন্দুতে মোট শক্তি, এটা যদি আমরা আচ্ছা, আমি আবার বলতেছি, আমরা একটা বস্তুকে ভূমির থেকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত করছি, ওকে, তাহলে সেটা একটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে নেমে আসবে। ওকে, আদিবেগ শূন্য হবে না, নিচ থেকে পাঠাইছি, ওখানে গিয়ে শূন্য হবে, শেষ বেগ গিয়ে শূন্য হবে। হ্যাঁ, আদি বেগে ছুড়ে মারছি দেখে, নাহলে বেগ না দিলেও যাবে কেমনে। ওকে, সো এইখানে গিয়ে শূন্য হবে। ওকে, তাহলে এ বিন্দুতে তার মোট শক্তি, যেটা এ বিন্দুতে তার বিভব শক্তি যদি বের করতে চাই, বিভব শক্তিটা হচ্ছে, যেহেতু বস্তুর ভরটা যদি এম হয়, এটা যদি এম ভরের বস্তু হয়, তাহলে ইপি হচ্ছে mgh। ওকে, আর এ বিন্দুতে তার গতি শক্তি, সেটা হচ্ছে হাফ mv², যেহেতু শেষ বেগটা শূন্য, তাহলে এটা 0। তাহলে এ বিন্দুতে তার মোট শক্তি, সেটা যদি আমি বের করি, এরকম আসতেছে ইপি প্লাস ইকে ইকুয়ালস টু আমি পাচ্ছি mgh। এখন এ বিন্দুতে এটা পাইছি,
যেহেতু আমরা ওই সূত্র এখন মেনে নিয়ে কাজ করতেছি যে প্রত্যেকটা বিন্দুতে একটা সিস্টেম বলতে কি বুঝাইছিলাম, সিস্টেম হচ্ছে পুরো একটা চক্র শেষ হবে আর কি, যে এইখান থেকে ছুড়ে মারছি আবার এই পর্যন্ত চলে আসছে, সেই পুরাটা একটা সিস্টেম। ওকে, সো এখন আসি, বা ওই উপর থেকে ফেলে দিছি এইখানে ভূমিতে এসে পড়তেছে, ওই পুরাটা একটা সিস্টেম। বা একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিছি, সে দুলতিছে, তখন ওই স্প্রিং পুরাটার এই দোলনটা একটা সিস্টেম, এভাবে। আচ্ছা, তাহলে এখন বি বিন্দুতে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমরা এটা জানি যে সব বিন্দুতেই এ ইপি আর ইকে এর সমষ্টি সবসময় ধ্রুব থাকে, মাঝখানের যে কোনো বিন্দুতেও তাই হবে। তো আমি বি বিন্দুতে এটা অ্যাপ্লাই করতে পারি যে বি বিন্দুতে তাইলে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি আই মিন বি বিন্দুতেও তাইলে ইপি প্লাস ইকে এটা ইকুয়ালস টু এম জি এইচ হবে। ওকে, তাইলে এখন বি বিন্দুতে তার বিভব শক্তি কত ছিল? বি বিন্দুতে তার বিভব শক্তি নাই, কারণ সে ভূমিতে অবস্থান করতেছে। আমরা ওটাকে ভূমি না বলে ওটা তার সাম্যাবস্থা বলতে পারি। ভূমি মানে সবসময় আমরা বিভব শক্তির জন্য যে তার রেফারেন্স পয়েন্টটা নিব সেটা হচ্ছে তার সাম্যাবস্থা। এখন এই ক্ষেত্রে ভূমি, কিন্তু স্প্রিং হইলে যখন সে যে নর্মাল পয়েন্টে থাকে ওইটাই তার সাম্যাবস্থা, বা সরল দোলক হইলে সে নর্মাল যে পয়েন্টে স্থির অবস্থায় থাকে যেখানে সে ফিরে আসতে চায় সেটা তার সাম্যাবস্থা। সো এই ক্ষেত্রে ভূমি, সো এই সাম্যাবস্থা থেকে তার সরণ এখানে যেহেতু শূন্য, এই পয়েন্টে ইপি জিরো, তাহলে পরের লাইনটা আমি উপরে নিয়ে আসতেছি, দেখা না গেলে বলিস, ওই ইপির জায়গায় জিরো। আর এইখানে তার গতিশক্তি কত, আমি তাকে ইউ বেগে ছুড়ে মারছিলাম, সো হাফ এম ইউ স্কোয়ার এই ইকুয়ালস টু, ওটা ইকুয়ালস টু লিখতেছি ওই যে ওইটা এম জি এইচ, আমরা এই সূত্র অ্যাপ্লাই করছি যেহেতু সেম থাকবে সব জায়গায়, এম জি ক্যাপিটাল এইচ। সো এইখান থেকে আমরা এখন লিখতে পারি যে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই টু জি। এটাকে আমরা ওই নর্মাল গতিবিদ্যা চ্যাপ্টারেও বের করে আসছিলাম, তখন অবশ্য ওই গতি সূত্র ইউজ করে বের করছিলাম। এখন আমরা শক্তির নিত্যতা সূত্রটা যে আসলেই ট্রু এটারও একটা প্রুফ পাইলাম, যে ওটা দিয়ে আমরা এটা বের করতে পারতেছি। তো এটা একটা গেল, এটা সহজ ছিল। এবার আসি আমাদের, আচ্ছা দাঁড়া একটু মেসেজ আসছে আমি চেক করে নিই। ওকে, আমাদের পরের এই যে সামনে যে চ্যাপ্টার আসতেছে আর কি, পর্যাবৃত্ত গতি, তখন এইখানে ওইটা এটা গিয়ে দরকার হবে। তবে এইখানে আগেই চলে আসছে টার্মটা, এটা একটু বুঝাই। সেটা হচ্ছে আমরা সরল ছন্দিত স্পন্দনশীল একটা বস্তু, আই মিন যেটা সরল ছন্দিত স্পন্দন কি ছিল, ওই বস্তুটার গতিটা এরকম যে যে কোনো সময় তার ত্বরণের দিকটা সরণের সমানুপাতিক, সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ওকে, আচ্ছা আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। 9-10 সংজ্ঞাটা অবশ্য পড়ছিলি, কতদূর মনে আছে তোদের আমার জানা নাই, আবার মনে করাই দিচ্ছি আমি। সো সেকেন্ডটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা বের করতে যাচ্ছি এখন এই একই সূত্র অ্যাপ্লাই করে আমরা এবার বের করব সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে, এটার একটু সংক্ষেপে লিখলে এরকম, সিম্পল হারমোনিক মোশন, SHM। হ্যাঁ, আমি এভাবে বলবো, মোশনের ক্ষেত্রে, সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে আর কি। হ্যাঁ, সিম্পল হারমোনিক, সিম্পল মানে সরল, হারমোনিক মানে ওই ছন্দিত, আর মোশন মানে গতি। ওকে, তো গতির ক্ষেত্রে আমরা বেগের রাশিমালা নির্ণয় করব, বা গতির বা রাশিমালা যেটাই বলি না কেন, বেগের রাশিমালা। আমি বুঝাচ্ছি ওই কি বুঝাইতে চাচ্ছি অ্যাকচুয়ালি, বেগের রাশিমালা। ধর স্প্রিং এর গতিটা একটা সরল ছন্দিত স্পন্দন গতি ছিল, সো আমি একটা স্প্রিং আঁকার চেষ্টা করতেছি। তো ধর এটা স্প্রিং এর সাম্যাবস্থা, এই যে এটা কি আমরা ওই বিভব শক্তি মাপার ক্ষেত্রে এই জায়গাটা থেকেই সবসময় দূরত্ব মাপবো। সো এখন এটাকে ওই যে টেনে ধর এটার উপরে বল প্রয়োগ করে টেনে ছেড়ে দেওয়া হলো। সো কত দূর নিয়ে ছেড়ে দিছিলাম, ধর এত দূর নিয়ে আসছিলাম তাকে, এই পর্যন্ত আনছিলাম।
আচ্ছা আমি এটাকে এক্স ইকুয়ালস টু এক্স, আচ্ছা ওকে থাকুক। এটা হচ্ছে এই এক্স দূরত্ব এনে টেনে ছেড়ে দিছি বা এরকম কিছু একটা। আমি এটাকে একটু এইখানে দেখাই। ওকে এইখানে এক্স ইকুয়ালস টু এক্স থাকুক, সমস্যা নেই। এখন এই স্প্রিং এটা হচ্ছে যে কোনো সময় দূরত্ব, ওকে। আর স্প্রিংটা সর্বোচ্চ যে ডিসটেন্স যাইতে পারে সেটা ধর এরকম, দুই পাশে সে যত দূরত্ব যাইতে পারে এটা হচ্ছে তার সর্বোচ্চ দূরত্ব, যেটাকে আমরা বিস্তার বলি। মনে আছে তো? একটা সরল ছন্দিত স্পন্দন বা সরল দোলকের ক্ষেত্রে বলছিলাম যে সর্বোচ্চ যে দূরত্ব যাইতে পারে সেটাকে আমরা বিস্তার বলি। এটা হচ্ছে যে কোনো অবস্থায় তার সরণের মান, আর এটা হচ্ছে তার সর্বোচ্চ দূরত্ব, ওই পাশে সর্বোচ্চ এইটুকু যায়, এই পাশে সর্বোচ্চ এইটুকু যায়, এরকম। এটাকে আমি বিস্তার বলতেছি। বিস্তারকে আমরা এ দিয়ে দেখাই বা অ্যাম্প্লিটিউড বলি, ওটাকে বিস্তার। আর এটা হচ্ছে তার সাম্যাবস্থা। আর এটা হচ্ছে যে কোনো অবস্থায় সরণ। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো সময়ে সরণ। আর সরণ আমরা সবসময় মাপতেছি কোত্থেকে? ওই যে সাম্যাবস্থা থেকে। এখন সরল সঞ্চিত স্পন্দন গতি কাকে বলতো একটু যদি মনে করাই দিই। এই যে এই বস্তুটার যে এটা তো একটা বেগে মুভমেন্ট করতেছে, বাইরে একটা ত্বরণ হচ্ছে, যেহেতু বল আছে এর উপরে একটা বল ওই যে বাইরের দিকে প্রযুক্ত, আর একটা হচ্ছে স্প্রিং এর নিজের বল, যেটাকে আমরা প্রত্যয়নী বল বা এফএস বলতাম। তো এই ক্ষেত্রে এইটার এই যে দোলনটা, এই দোলনটা সবসময় আমরা ওই যে পর্যাবৃত্ত গতিতে গিয়ে আবার পড়বো, তার এই উপরে বলটা আমরা অলরেডি পড়ে আসছি এরকম, যে এই ক্ষেত্রে বলটা হয় সরণের সমান এবং বিপরীতমুখী। এটা তো মনে আছে, আগেও বারবার বলে আসছি স্প্রিং এর বিভব শক্তি বের করতে গিয়ে। তাহলে এখান থেকে আবার এরকম লিখতে পারি না আমরা, এফ ইকুয়ালস টু জানি এম এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এরকম লিখতে পারি। সো যদি স্প্রিং এর ভরটা এম হয় এরকম, সো আমরা এইখান থেকে আবার এটা লিখতে পারি যে তার মানে এম, যদি এম কেও যদি কনস্ট্যান্ট চিন্তা করি, সো এরকম আসতেছে, লিখতে পারি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এম কে যদি আমি কনস্ট্যান্ট চিন্তা করি। তাইলে একটা স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর যে বা যে কোনো একটা যে বস্তুটা একটা সরল ছন্দিত স্পন্দন গতিতে বা সরল দোলন গতিতে, বা ওই যে একটা সরল দোলক বা পেন্ডুলাম যেটাই বলি, যেটা এই রকম মোশনের মধ্যে আছে, তার ত্বরণটা সবসময় সরণের সমান, সরি সরণের সমানুপাতিক। কোন সরণ? সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। ওকে, এইটাকে এইভাবে বলতে পারতাম যে প্রযুক্ত বল সবসময় সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। এইটা ত্বরণের সংজ্ঞা দিয়েও দেওয়া যায়। আমরা যখন ওই চ্যাপ্টার পড়বো আবার এই বৈশিষ্ট্যগুলো পড়বো, একটু মনে করাই দিলাম আর কি। আচ্ছা যা হোক, তো এখন এই জিনিসটার এই যে যখন সে এক্স ইকুয়ালস টু এ দূরত্বে, এই যে বিস্তারে যখন সে আসে, তার মানে বিস্তারে যখন সে পৌঁছে যায়, এখন তার মধ্যে কত বিভব শক্তি হয় একটা স্প্রিং এর যে কোনো দূরত্বে, এক্স দূরত্বে বিভব শক্তি কত হয় আমরা পরে আসছি। আমি একটু সমীকরণটা মনে মনে করাই দিই যে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি যেটা ইপি ছিল, সেটাকে আমরা এভাবে বের করছিলাম, হাফ কে এক্স স্কোয়ার। সবার তো এটা মনে আছে নাকি? আচ্ছা, মানে যে কোনো সরণের জন্য তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি। তাহলে আমি এখন এইটার কয়েকটা বিন্দু নিচ্ছি। ধর এই পয়েন্টটা যেখানে আমি এক্স ইকুয়ালস টু এ দিয়ে রাখছি, এইটাকে হচ্ছে আমি, এটা হচ্ছে সাম্যাবস্থা। এই বিন্দুটাকে ও পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ও বিন্দু। কথা বুঝি নাই। মানে হচ্ছে এক্স হচ্ছে যে কোনো মান, ওকে, এক্স এর মানটা যে কোনো কিছু হইতে পারে। এখানে এক্স ইকুয়ালস টু 0 দিয়ে বোঝাচ্ছি সাম্যাবস্থা। এক্স ইকুয়ালস টু এক্স মানে যে কোনো দূরত্ব। এটাও এক্স ইকুয়ালস টু এক্স, কিন্তু এটা সর্বোচ্চ মান, সেটাকে আমরা এ দিয়ে বুঝাইছি। যেমন ওই যে একটু আগে যখন সর্বোচ্চ উচ্চতা বুঝাইতে ক্যাপিটাল এইচ বুঝাচ্ছিলাম, ওটাও কিন্তু একটা এইচ দিয়েই বোঝানো যায়, যে এইচ ইকুয়ালস টু এইচ, এরকম একটা ব্যাপার। এইখানেও সেই ব্যাপারটা দেখাচ্ছে। তো এখন আমরা ওই একটু আগে যেটা শিখে আসছি যে সব, হ্যাঁ হ্যাঁ ভাইয়া কিছু বলবি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার শোন, আমরা তাইলে এটার জন্য ওই সূত্রটা অ্যাপ্লাই করব, যে সব বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি সমষ্টি সেম। তাইলে আমরা যদি এভাবে বের করি যে আমাদের এই ক্ষেত্রে এই বিন্দুতে আহ, ধর, আচ্ছা সাম্যাবস্থায়, বা এভাবে আমি চিন্তা করি একদম যখন বিস্তারে চলে যায়, ওইখানে যখন চলে আসছে, তখন স্প্রিং কি আর ওইদিকে যাইতে পারে? তার মানে তার গতিশক্তি শূন্য হয়ে যায়, এটা তো বোঝা যায়। আচ্ছা তাহলে আমি এই পয়েন্টটা ধর এ তো ইয়া দিয়ে বুঝাইছি,
এটা তাইলে মূল বিন্দু 0 দিয়ে বুঝাইলাম, এই যে এই পয়েন্টটা যেটা বিস্তার, সেটাকে ধর সি পয়েন্ট দিয়ে দেখাইলাম। আর আচ্ছা, এইরকম দুইটা পয়েন্ট নিলাম। তাহলে এখন ওই সি বিন্দুতে ইপি প্লাস ইকে এটা বের করতে চাই। প্রথমে কত আসে দেখি, এটা মুছলাম। আচ্ছা, এই আলাদা আলাদা করে বের করতেছি। সি বিন্দুতে বিভব শক্তি, সো বিভব শক্তির সূত্র কি ছিল? বিভব শক্তির সূত্র ছিল হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে, এই সি বিন্দুর জন্য এক্স এর মান হচ্ছে এ, বিস্তারের সমান, সো এখানে এ স্কোয়ার দিলাম। ওকে, আবার সি বিন্দুতে গতি শক্তির মানটা কত? ওখানে গিয়ে স্প্রিং আর ওইদিকে যাইতে পারে না, আবার পিছনের দিকে ব্যাক করে, তার মানে তার গতি শক্তি ওখানে শূন্য হয়ে গেছে। সো এটা আমরা এমনি বুঝতে পারতেছি। সো এখানে ভি যেহেতু শূন্য ওই স্থানে, আচ্ছা আমি এখানে লিখে দিই, এখানে ভি হচ্ছে শূন্য। ওকে, এই যে সূত্র, আমি কিন্তু এই সূত্র থেকে এই সূত্র লিখছি, এক্স এর জায়গায় শুধু এ বসাই দিছি। ওকে, আচ্ছা, তাহলে এইটার মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু শূন্য আর কি। তাহলে ওই সি বিন্দুতে মোট শক্তি, যেটাকে আমি ই দিয়ে লিখতে পারি বা ইপি প্লাস ইকে যাই লিখি না কেন একই কথা, এটা ইকুয়ালস টু হচ্ছে আসতেছে জাস্ট হাফ কে এ স্কোয়ার। এর মানে হচ্ছে এখন এই স্প্রিংটা এই যে পুরা রাস্তা জুড়ে দুলবে, এইটুক থেকে আবার এইদিকেও কিন্তু সে আসবে, ওটা আমি ধর এইদিকে একটা দূরত্ব পর্যন্ত সে যাবে, এরকম মুভ করবে। এইখানকার যে কোনো বিন্দুতে আমি যদি তার বিভব শক্তি আর গতি শক্তি দুইটা যোগ করি, সব সময় এই মানটাই আসতে থাকবে, হাফ কে এক্স স্কোয়ার আসতে থাকবে, তাই তো? মানে এই যে এইটা তো এখন হাফ কে স্কোয়ার ছিল, এটা শূন্য ছিল, অন্য বিন্দুগুলাতে এটার একটা মান আসবে, এটারও একটা মান আসবে, কিন্তু দুইটা যোগ করলে আবার এই হাফ কে এ স্কোয়ারটা আসবে। ওকে, তাহলে আমরা ধর অন্য একটা বিন্দু নিচ্ছি, যেটা আমরা চাচ্ছি কি বেগের রাশিমালা নির্ণয় করবো। ধর এই যে এক্স দূরত্বে, এই যে এক্স পয়েন্টটাতে, এইটাকে ওটাকে ও দিছিলাম, সি দিছিলাম, ধর এটাকে আমরা ডি পয়েন্টটা দিচ্ছি। হ্যাঁ, তো ডি বিন্দুতে তার মধ্যে যে মোট শক্তি সেটা একটু লিখতে যাচ্ছি, এটাকে আমি ডি বানাই দিলাম এখন। আচ্ছা, অন্য কালার ইউজ করি। ডি বিন্দুতে তার মোট শক্তি সেটা বের করতে চাই, তো ডি বিন্দুতে তার বিভব শক্তিটা কত? বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, কারণ ওইটা হচ্ছে এক্স বলছিলাম। আর ডি বিন্দুতে তার একটা বেগ আছে হাফ এম ভি স্কোয়ার, আমি কত সেটা জানি না, এখানে যে ভি লিখে রাখলাম, এইখানে তার বেগ ভি, ওই রাশিমালাটাই আমরা বের করতে চাই, যে কোনো দূরত্বে তার বেগের মানটা কত হয়। তাইলে এখন আমরা অলরেডি জেনে আসছি ওই যে সবসময় ইপি প্লাস ই কে ধ্রুবক থাকে, তার মানে আমরা এই বিন্দুর জন্য এটা লিখতে পারি এখন, যে হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হইতে হবে হাফ কে এ স্কোয়ার। কোথেকে লিখতাম? শক্তির নিত্যতা সূত্র থেকে। তাহলে আমরা এই বেগের রাশিমালাটা বের করতে চাই, তাই বুঝি নাই তোর কথা, দ্বারা একটু কোশ্চেনটা শুনে নি। কে এক্স স্কোয়ার ছিল, আমরা এই ডি ডি বিন্দুতে স্মরণ হচ্ছে এক্স, এক্স বসাই দিছি। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা বের করতে চাচ্ছি কি, আমরা চাচ্ছি ওই বেগের মানটাই, যে কোনো দূরত্বে বেগের মানটা কত হয় একটা সরল সন্ধি, মানে এই ভিটা বের করতে চাই। তাহলে হাফ পুরাটা থেকে কাটাকাটি যাচ্ছে, আমি একটু মুছি, এই চিত্র মুছলাম, মনে হয় বুঝে গেছিস আশা করি। তাহলে থাকতেছে কে এক্স স্কোয়ার, হাফ যদি বাদ দিয়ে দেই, প্লাস কে এম ভি স্কোয়ার, সরি কে না, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কে এ স্কোয়ার, এরকম আসতেছে। আমি বের করতে যাচ্ছি ভি স্কোয়ারের মান, মানে ভি এর মান, তাইলে এম ভি স্কোয়ারকে এই পাশে রাখলাম, ইকুয়ালস টু আসতেছে কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন তাইলে ভি সমান ভি স্কোয়ার সমান সমান আসতেছে কে বাই এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ভি সমান সমান আসতেছে রুট ওভার কে বাই এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা সমীকরণ চলে আসছে। তার মানে এটা হচ্ছে একটা স্প্রিং এর জন্য, বা স্প্রিং বলবো না, যে কোনো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে ওই সরল ছন্দিত স্পন্দনের যে কণাটা গতিশীল, তার যে কোনো সময় বেগের সমীকরণ এটা কিভাবে কি কি দিয়ে বের করা লাগবে। বেগের সমীকরণটা হবে রুট ওভার
কে হচ্ছে ওইটার ওই বল ধ্রুবক বা স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক, এম এর মান হচ্ছে ভর, ওই কণাটার ভর, এ হচ্ছে তার বিস্তারের মান, আর এক্স হচ্ছে ওই সময় সে কত দূরত্বে আছে, এটা দিয়ে তার বেগের মানটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার, এই কে বাই এম এটা একটা কনস্ট্যান্ট না? কে কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, এটা এই জিনিসটাকে আমরা কৌণিক কম্পাঙ্ক বলি। এই লাইনটাকে আমি এখানে লিখতেছি ভি ইকুয়ালস টু, এখানে লিখতেছি ওমেগা, ওই কৌণিক কম্পাঙ্ক এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ওমেগা ইকুয়ালস টু তার মানে রুট ওভার কে বাই এম। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করিস যে ওই ওমেগা ইকুয়ালস টু কেন রুট ওভার কে বাই এম বললাম, তাইলে একটু ছোট্ট করে প্রুফটা দেখাই দিই ওটা কোত্থেকে আসছে। এই এফ ইকুয়ালস টু এই ইয়ার ক্ষেত্রে সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স ছিল, তাই না? এটা তো মনে আছে। আবার এইখান থেকে আমরা লিখতে পারি এম এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এখান থেকে লেখা যায় এ ইকুয়ালস টু মাইনাস কে বাই এম এক্স, এটা লেখা যায়। এটা কিন্তু আমি জাস্ট ওটা কেন ওমেগা লিখলাম সেটা বোঝানোর জন্য লিখতেছি। আবার এই সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে আমরা এর একটা ইয়া পাবো, ত্বরণের রাশিমালা পাবো। ত্বরণের রাশিমালাটা এরকম হবে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা আসবে এর ত্বরণের রাশিমালা। ওকে, আমরা তো খালি বেগটা বের করছি, ত্বরণটা বের করলে এরকম ওমেগা স্কোয়ার এক্স আনা যায়, আর সামনে গিয়ে ওই পর্যাবৃত্ত গতিতে দেখব। তাহলে আমরা যদি এখন এইটা আর এইটাকে ম্যাচ করি তাইলে কি দাঁড়াচ্ছে, দেখ এ আছে, এখানেও এ আছে, এটা কিন্তু আরেক জায়গা থেকে লিখছি আমি, এটা আমরা ওই 7 নাম্বার চ্যাপ্টারটা গিয়ে প্রুফটা দেখবো এটা আনা যায়। সো এ ইকুয়ালস টু মাইনাস কে বাই এম, আর এইদিকে আছে এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, দুইটা কিন্তু দুই ভাবে আনা হয়েছে। তো এইখানে এই যে কে বাই এম, দেখ এ সেম আছে এক্সও সেম আছে, তার মানে এই কে বাই এম আর মাইনাস ওমেগা স্কোয়ার সমান, তো এখান থেকে ওমেগা স্কোয়ার সমান সমান লেখা যায় কে বাই এম, তো ওখান থেকেই অ্যাকচুয়ালি ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এমটা আসছে। এই প্রুফটা আমরা সামনে গিয়ে পাবো। আর এটা তো এখান থেকে আজকে দেখাইছি, ওই মাইনাস মাইনাসে এই যে দুইটা সমীকরণের তুলনা করছি জাস্ট, এখান থেকে ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এম আসে, ওখান থেকে রুট ওভার কে বাই এমটাকে ওমেগা লিখতে পারি। এই ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন তোদের মাথায় অনেকের মানে কোশ্চেনটা আসতে পারে যে কৌণিক কম্পাঙ্ক ব্যাপারটা তো ছিল বৃত্তাকার গতির ক্ষেত্রে, তাই না? কারণ একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে তখন না এই কৌণিক কম্পাঙ্কের ব্যাপারটা আসতো। সবার মাথায় কি এই ব্যাপারটা আসছে নাকি আসে নাই? আচ্ছা, তো তার মানে বুঝতে পারতেছি যে কোনো না কোনো ভাবে এই সরল সন্ধিত স্পন্দন গতির সাথে বৃত্তাকার গতির সম্পর্ক আছে, এটাও আমরা ওই চ্যাপ্টারটায় গিয়ে দেখবো, হ্যাঁ, পর্যাবৃত্ত গতিতে গিয়ে দেখবো। সো পেইন নেওয়ার কোনো দরকার নেই। সো আমরা খালি এখন এইটুকু জানি যে কোনো একটা বস্তু, সরি, কোনো একটা কণা যদি বা বস্তু যাই বলি না কেন, সেটা যদি সরল ছন্দন গতিতে বা সরল দোলন গতিতে গতিশীল থাকে, তখন কোনো সময় যদি তার বেগ বের করতে হয় তাহলে এই সমীকরণ দিয়ে আমরা বের করতে পারবো। আচ্ছা, তো এবার লাস্ট সেটা হচ্ছে মানে আর কি শক্তি নিত্যতা সূত্র প্রয়োগের জন্য এটারে ঠিক প্রয়োগ বলবো না, যে সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতাটাকে দেখাবো, যে হ্যাঁ সরল দোলক গতির ক্ষেত্রেও শক্তির নিত্যতা সূত্রটা মানে, এই ব্যাপারটা দেখাবো। হ্যাঁ, ওই সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলন বলতে দোলন গতি না, সরল দোলকের ক্ষেত্রে। সো 3 নাম্বারটা এটা ঠিক সরাসরি প্রয়োগ বলবো না, এটাকে আমি হেডলাইনটা এরকম দিচ্ছি যে সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা আসলেই যে সরল দোলকের ক্ষেত্রেও প্রতিটা পয়েন্টে তার গতিশক্তি আর বিভব শক্তি সমষ্টি সবসময় সেম থাকে, সেটা একটু দেখাবো।
আগে একটু পরিচয় দিয়ে নেই, সরল দোলকের কথা তোদের মনে আছে কিনা? 9-10 কি একটু পড়া হয়েছিল? এটাকে বড় করে আঁকছি, যদিও জিনিসটা এত বড় না, ছোট্ট একটা জিনিস। আচ্ছা, সরল দোলকটা কি? এরকম একটা খুব প্রায় মানে আর কি খুবই আহ, প্রায় ভরহীন সুতা, আই মিন সুতার ভর প্রায় নেগলিজিবল, এরকম এরকম একটা সুতার সাহায্যে যদি আমরা, এবং সুতাটা এরকম যে ওইটা ইয়া হয় না, আই মিন ছোট বড় হওয়ার চান্স নাই, মানে ইলাস্টিক না, এরকম না, দৃঢ় আর কি। এরকম যদি সুতা হয়, তার সাথে যদি আমরা এরকম খুবই প্রায় নেগলিজিবল ভরের কোনো একটা বস্তুকে ঝুলাই দিয়ে তারপরে সেটাকে ছেড়ে দেই, সেটা যদি বাতাসের বাধা এড়ায় স্বাধীনভাবে দুলতে পারে, তখন সেটাকে আমরা সরল দোলক বলি। ওকে, আচ্ছা। তো এখন এই সরল দোলকের ক্ষেত্রে অবশ্য সরল দোলক নিয়ে আরেকটা আমরা মনে হয় মহাকর্ষ চ্যাপ্টারটাতে পাবো। এই যে বিন্দু থেকে ঝুলাই সেটাকে আমরা ঝুলন বিন্দু বলি, আর ওটাকে বলি হচ্ছে সরল দোলকের সুতার দৈর্ঘ্য। এখানে কার্যকরী দৈর্ঘ্য নামে আরেকটা ব্যাপার আছে, সেটা পরে আসতেছি। এই জিনিসটাকে বলি বব। সরল দোলক নিয়ে মেবি আমরা মহাকর্ষ চ্যাপ্টারে আবার ডিটেলস পড়বো, সমস্যা নেই। এই যেটা ঝুলাই দেওয়া হয় এটাকে বব বলি, আর এই ববটাকে ছাড়লে এটা দুলতে থাকে এরকম। সো আমরা যেহেতু ওই বিভিন্ন ঘড়ির নিচেও থাকে, এই আমার এখানকার ঘড়িটার নিচেও একটা আছে, যদিও এটা এখন আপাতত স্থির হয়ে আছে, দুলতেছে না, বা আমরা টম এন্ড জেরিতে খুব বেশি দেখছি এটা। ওকে, সো আমি ধরলাম যে এইটা হচ্ছে তার সাম্যাবস্থা x=0, আর এটা এরকম আহ, একটা এভাবেই ইয়াতে দুলতে পারে। হ্যাঁ, সো এখানে যদিও আমার আঁকা আঁকিতে কোনো ঝামেলা থাকতে পারে, তোরা ওটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবি। সো আমি এখানে আর একটা পয়েন্ট রাখতেছি, এখানে সে ওই পর্যন্ত পৌঁছাইছে এরকম একটা পয়েন্ট, এবং এই পয়েন্টটা হচ্ছে তার আহ বিস্তার, মানে ওই যে x=a, এটা হচ্ছে x=a, সর্বোচ্চ ওই দূরত্বে সে যায়। আর এইটা হচ্ছে মাঝখানের যে কোনো একটা বিন্দু। আচ্ছা, এটার ওকে, এটা হচ্ছে যে কোনো পয়েন্ট, এটা x=x, আর ওটা হচ্ছে x=a, আর এটা হচ্ছে x=0। তো আমরা এই এ বি সি তিনটা পয়েন্ট নিচ্ছি, পয়েন্টগুলো কোথায় লিখতেছি একটু খেয়াল করছি। এই যে ওর সেন্টারের মধ্যে এটা হচ্ছে এ পয়েন্ট, এই সেন্টারের মধ্যে এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, এই তিনটা অবস্থানে আছে। আমরা এই তিনটা অবস্থানের জন্য শক্তির নিত্যতা সূত্রটা যে আসলেই তারা মেনটেন করতেছে সেই ব্যাপারটা দেখতে যাচ্ছি। আমরা সবসময় দূরত্ব মাপি কোথা থেকে? দূরত্ব মাপি সবসময় সাম্যাবস্থা থেকে, এটা যেন মাথায় থাকে। তাহলে ফার্স্টে আমরা এ পয়েন্টের জন্য তার ইয়াটা দেখি, গতিশক্তি বিভব শক্তি এগুলা কত আছে। এ বিন্দুতে, এ বিন্দুতে তার ইপি বিভব শক্তি, যেহেতু সে তখন ওই ইয়াতে আছে, সাম্যাবস্থায় আছে, তার মানে ওইখানে বিভব শক্তি 0, সো ওইটা 0 লিখলাম। আর এ বিন্দুতে তার গতিশক্তি সেটা কত? এটা হচ্ছে ই কে। গতিশক্তিটা কোত্থেকে মাপবো? সে তুই যে ওখান থেকে এখানে নেমে আসছে, তাই না? এইখানে তার বেগ যে 0 হয়ে যায়, আর ওই এইখান থেকে এসে সে সর্বোচ্চ একটা ভি বেগ পাইছে। ওকে, এইখানে ভি। তাহলে ওই যে ওই উচ্চতা থেকে নেমে আসছে, তাহলে আগে 0 ছিল, তাহলে আমাদের সূত্রটা ছিল u² + 2gh, এরকম একটা ব্যাপার ছিল। সো ওই যে ওই আদিবেগ 0, তাহলে ওখানে যদি আমি ইয়াটা সূত্রে প্রয়োগটা ½ mv²টা যদি বের করতে যাই, ই কে এর জন্য ½ mv², সেটা কত আসবে? হাফ ওই যে m=u², যেটা এই যে 0 + 2g। এখন এইচটা কত? এইচটা সবসময় সাম্যাবস্থা থেকে সরাসরি উচ্চতা নির্ণয় করতে হবে। ওকে, ওই যে সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা বলছিলাম না যে গতিপথের উপর নির্ভর করবে না, একদম সরাসরি দূরত্বটা নিতে হবে। তাহলে সরাসরি দূরত্ব নিব, সি থেকে এই পর্যন্ত যে নেমে আসছে, কতখানি দূরত্ব নেমে আসছে? এই যে এইটা, ধর এই পয়েন্টটাকে আমি এম দিলাম, এই যে এ থেকে এইটুক, কেউ না বুঝলে বলিস, এই সরাসরি এইটুক দূরত্ব সে নেমে আসছে, তাহলে ওখানে এ এম লিখতেছি। তাহলে এটা এরকম আসতেছে, 2 2 কাটা যাচ্ছে, এম জি এ এম এরকম আসছে, কেউ না বুঝলে বলিস।
তাহলে মোট এই বিন্দুতে এ বিন্দুতে তার মোট শক্তি সেটা যদি যোগ করি এরকমই আসবে mg ইন্টু am। তো এখন আমার যদি শক্তি নিত্যতা সূত্রটা ঠিক হয় তাহলে সব বিন্দুতে এটা আসবে। সি থেকে এতে যখন নেমে আসছে খাড়া দূরত্ব নির্ণয় করতে হবে আমার অভিকর্ষের ক্ষেত্রে, কারণ এটা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ হয় এই ক্ষেত্রে। তো এই যে এই ওখান থেকে একটা লাইন টানছি, লম্ব টানছি, সরাসরি দূরত্ব হচ্ছে এই যে am। বুঝছিস এবার? আচ্ছা, এবার ওই সব বিন্দুতেই এটা আসার কথা, দেখি পরের গোলাতেও এটা আসে কিনা। আমি যদি বি বিন্দুতে বের করতে যাই তাহলে বি বিন্দুতে কি অবস্থা আসে দেখি। এখানেই করতেছি, তোদের কাছে তো লেখা আছে। বি বিন্দুতে তার গতি শক্তিও আছে, বিভব শক্তিও আছে, দুইটাই আছে। বিভব শক্তি কত? বিভব শক্তি বের করতে হবে mgh দিয়ে। এম, আচ্ছা এমটা কি? এম কিন্তু ওই ববের ভর, হ্যাঁ ওটা বলতে ভুলে গেছি। এম হচ্ছে ওই ববটার ভর। mgh কত? বি বিন্দুটা কত উচ্চতায় আছে এ থেকে, আমার এখানে আবারও একটা লম্ব টানা লাগবে এখান থেকে। যদিও চিত্রটা আমার ওভাবে ইয়া করতে পারি নাই, এই বি বিন্দু পয়েন্ট থেকে যদি এখানে আনি, এটাকে ধর এন, এই পয়েন্টটা হচ্ছে এন, এ এন দূরত্ব, তার মানে এইটুক সে নেমে আসছে। তাইলে এই সরি এইটুক উচ্চতায় আছে, এই যে সাম্যাবস্থা থেকে এইটুক উচ্চতায় আছে এ এন, তার মানে এখানে আসবে mg an। কেউ না বুঝলে বলিস, ওখানে আসবে mg an। আর ওই বি বিন্দুতে তার গতিশক্তি কত সেটা যদি বের করতে চাই, তো আবারও হাফ mv স্কোয়ার, আবারও আগের ইউ স্কোয়ার 0, কিন্তু সে কতখানি নেমে আসছে এবার? এইটুক দূরত্ব নেমে আসছে mn, এই সি থেকে বি তে নেমে আসছে 2g mn হবে এখানে mn। ওকে, তো আমার তুই যে দুইটা যোগ করে আমার এই মানটা আসা লাগবে, এই জন্য একটু ছোট কাজ করতেছি। সেটা হচ্ছে এই mg, এই যে এটা কাটাকাটি করলে mg mn আসে আর কি। এই mn টাকে চাইলে আবার আমি এটা লিখতে পারি, এই যে এখান থেকে mn এটাকে আবার লিখতে পারি এই am মাইনাস an। ওকে, am মাইনাস an লিখতে পারি। তাহলে এখানে এটা লিখি mg am মাইনাস an। এখন দেখ আমি যদি এটার সাথে এটা যোগ করি তাহলে এই যে an আছে, কাটাকাটি চলে যাবে, এই যে এটা প্লাস এটা মাইনাস, শুধু am থেকে যাবে। মানে আবারও বি বিন্দুতে মোট শক্তি mg ইন্টু am আসবে। এটা কিন্তু ম্যাথেও আসবে, তোদের ম্যাথে তখন ডাটা দেওয়া থাকবে, ওই ডাটা অনুযায়ী করতে হবে। আবার কেউ এভাবে দেখাই দিলেও নাম্বার পাবে যদি ডাটা দিয়ে মিলাইতে না পারে, যা বা যদি এরকম মনে হয় যে কোনো ডাটা শর্ট আছে, এরকম মনে হলে এরকম থিওরি দিয়ে দেখালেও চলবে তখন। আচ্ছা, আর যদি এ বিন্দুর জন্য বের করি তাহলে আমরা ফার্স্টে দেখলাম সি বিন্দুতে, তারপরে না ফার্স্টে এ বিন্দুতে দেখছি, তারপর বি বিন্দুতে, এবার সি বিন্দুতে দেখি, একই আসবে বুঝাই যাচ্ছে যেহেতু দুইটা সেম আসছে। তো সি বিন্দুর জন্য যদি দেখি তাহলে সি বিন্দু ওর যদি বিভব শক্তি বের করতে যায় ওই যে সাম্যাবস্থা থেকে, ও কত উচ্চতায় আছে? এ এম উচ্চতায় আছে, মানে এটা হবে mg am। আর গতি শক্তি হাফ mv স্কোয়ার, সেটা হয়ে যাবে 0। তো তখন এই মানটা হয়ে যাবে 0। এই ক্ষেত্রে আবারও যদি আমরা মোট শক্তি বের করি, এই টাইমটা এন্ড হয়ে গেছে, আবার জয়েন দিস দ্বারা এই যে মোট শক্তি যদি বের করি সি বিন্দুতে, তাহলে আবারও সেম মান আসতেছে। তার মানে আমরা সব ক্ষেত্রেই সরল দোলকের ক্ষেত্রেও ওই সূত্রের নিত্যতা সূত্রটার প্রুফ পাইলাম। সবাই আরেকবার একটু জয়েন দে। আচ্ছা, ওকে, না বুঝলে আমি আবার পরে বোঝাচ্ছি, সহজ। আচ্ছা শোন, এরপরে আমাদের যে আমাদের এই কাজ আহ, ইয়া কাজের টপিকটা পুরাটা শেষ। এখন হচ্ছে ক্ষমতা। সো ক্ষমতা আমরা 19 ওই যেটুক পড়ছি এইটাই আবার রিপিট, যে ক্ষমতা আমরা কাকে বুঝাই? যে কাজ করার হারকে ক্ষমতা বুঝাই। মানে ক্ষমতা সমান সমান লেখা যায় W/T। সো ওটাকে আরো কয়েকভাবে আমরা এক্সপ্রেস করতে পারি ওই 19 এর মতোই, বা যত জায়গায় এই ব্যাপারটা দরকার হবে ওই একই থাকবে। ধর আমরা ওই চলতরিৎ চ্যাপ্টারে পড়তে গিয়েও ওখানে যদি বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা বলি তখন এই একই টাইপের সূত্র, তখন খালি এক্সট্রা করে আবার ওই যে কারেন্ট বিভব পার্থক্যগুলো চলে আসে। এই W/T, সরি W/T এটা ছিল ক্ষমতা। ওকে, সো এই ক্ষমতা যতভাবে কাজ নির্ণয় করা যায় ততভাবেই ডাব্লিউ যতভাবে নির্ণয় করা সম্ভব সবগুলো ওখানে থাকবে। যে যদি কখনো ওই এফএস কস থিটা দিয়ে কাজ বের করে নেওয়া লাগে, সো আমরা সেটা বের করে এটাকে টি দিয়ে ভাগ দিব, এরকম করতে পারি। আবার কখনো এরকম হইতে পারে, ধরো এই যে থিটার মান 0 ডিগ্রি হইলো, কস 0 মানে যেহেতু 1, তার মানে সেক্ষেত্রে এফএস বাই টি, সো এস বাই টি মানে আবার বেগ,
সো কখনো এফ ভি দিয়ে বের করা যেতে পারে ক্ষমতা। সো এরকম আমরা বুঝে কাজ করব। তো কখনো আবার যদি ওই আহ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয় তাহলে mgh/t। সো মেইন জিনিস হচ্ছে w/t। তারপরে যতভাবে কাজ বের করা দরকার হয় সেগুলো সবগুলা কাজ বের করে টি দিয়ে ভাগ দিলেই হবে। আবার ওই যে যদি গতিশক্তি বের করা দরকার হয় 1/2 mv²/t, যদি এরকম হয় যে সে ওই গতিশক্তি দিয়ে কাজটা করছে সেই ক্ষেত্রে এরকম হবে। তো সহজভাবে আমরা এভাবে চিন্তা করে যে স্প্রিং এর ক্ষেত্রে ডাব্লিউ বের করলে যেরকম হবে সেই একই কথা, স্প্রিং এর ক্ষেত্রে 1/2 k x² ওভাবে ডাব্লিউ আসবে। সহজ কথায় কাজ বের করে সেটাকে সময় দিয়ে ভাগ দেব। আচ্ছা, তো এখন আমাদের ক্ষমতার একক তো জানি, ওয়াট, কিলোওয়াট। কখনো আবার একটু বড় সড়ো একক ইউজ করলে হর্স পাওয়ার, যেটা হচ্ছে অশ্ব ক্ষমতা বলে। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু ছিল 746 ওয়াট। 9-10 একটু করছিলি। সো এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি যে ম্যাথটা আসে সেটা হচ্ছে কুয়া খালি করার অঙ্ক। ওকে, মোটর ইউজ করে, পাম্প ইউজ করে একটা কুয়ার পানি তোলা, এই অঙ্কগুলো খুব বেশি পরিমাণে আসে। ওই ভর্তি পরীক্ষাগুলোতেও আসে, আবার এই নর্মাল বোর্ড পরীক্ষাগুলোতেও আসে। সো ওইটার ওই টাইপটা একটু দেখাচ্ছি তোদের। যখনই মানে আমি আজকে হয়তো সবগুলা টাইপ দেখানো সম্ভব হবে না, তাও আমি যদি পারি অন্তত ইয়াগুলো বলবো, তারপরে তোরা প্রবলেম দেখাইলে আমি ওইটা দেখাবো। আর এই চ্যাপ্টারের কিছু ধর সরল দোলকের কিছু টাইপের জিনিসপত্র থাকবে যে সূত্রগুলো তোদের কাছে আননন লাগতে পারে। এই চ্যাপ্টারের ম্যাথ আমি বলছি যে এটা পর্যাবৃত্ত গতির সাথে রিলেটেড, এই জন্য দুইটা মাঝে মাঝে একসাথে করে দেয়। সো ওগুলা নিয়ে আগেই পেন নিস না। যদি এরকম কোনো সূত্র দেখি যেগুলা এই চ্যাপ্টার আমার পড়ানোর মধ্যে নাই, তাহলে বুঝে নিবি ওটা ওই সামনের চ্যাপ্টারটার মিক্স করে দিছে সৃজনশীলে। সো ম্যাথে আমি চলে যাচ্ছি যে কি কি টাইপের ম্যাথ আসতে পারে। সো ফার্স্ট টাইপটা হচ্ছে এই যে টাইপ 1, এই কুয়া সংক্রান্ত আর কি, ওই কুয়ার পানি তোলা লাগবে এরকম কিছু একটা। বেসিকটা একটু ভালো করে বুঝিস, খুব কমন অঙ্ক, অ্যাডমিশন টেস্ট গুলাতেও খুব বেশি পরিমাণে আসে। 9-10-এও ছিল টেস্ট পেপারে, কিছু ক্যাডেট কলেজ গুলাতে কঠিন অঙ্ক দেওয়ার ক্ষেত্রে এরা এটা দিত। তোরা করছিলি কিনা আমি জানি না। সো এখন দেখে নে। ধর একটা কুয়া যেটার দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা ওটার দৈর্ঘ্য যে কোনো কিছু, ওটা যাই হোক সেটা পরে আসতেছি। তো এখন এই কুয়াটা আমাকে এটার ভূমির ব্যাসার্ধ, কুয়া তো সিলিন্ডার শেপের, ভূমির ব্যাসার্ধ আর, আচ্ছা কুয়ার দৈর্ঘ্য দিয়ে রাখি এখন আপাতত। ধর কুয়াটার দৈর্ঘ্য হচ্ছে এল। ওকে, সো এখন এই কুয়াটা থেকে আমাকে পানি তুলতে হবে। সো পানি তোলার জন্য আমি একটা মোটর বা পাম্প ইউজ করব। ওকে, সো এই পাম্প ইউজ করে কুয়াটার পানি তুলবো। সো এখন অনেক টাইপের হইতে পারে, বলতে পারে পুরা কুয়াটা, আচ্ছা আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি, পুরা কুয়াটা পানিপূর্ণ আছে, বা এটা পানির ট্যাঙ্ক হইতে পারে, যে কোনো কিছু। সো আমরা এই ক্ষেত্রে আমাকে এইটা বলতে পারি যে এই কুয়াটাকে আমি খালি করব, পুরাটা খালি করতে বলতে পারে, কখনো বলতে পারে অর্ধেক খালি করব, কখনো বলতে পারে 1/3 অংশ, 1/3 খালি করতে, যে বিভিন্ন রকম ভাবে বলতে পারে। আমরা প্রথমে বেসিকটা বুঝে নেই, যে কোনো টাইপ বললে আমরা বুঝতে পারবো। তো এখন কথা হচ্ছে ধর প্রথমে ধরে নিলাম যে পুরা কুয়াটাকে খালি করব। ওকে, এরকম যদি আমাকে বলে তাইলে ধর এখন পুরাটা পানিপূর্ণ, যে সম্পূর্ণ কুয়া খালি করতে ওই ব্যবহৃত পাম্পের ক্ষমতাটা নির্ণয় করতে বলবো। ওই কখনো কত সময় লাগবে এগুলাও দিতে পারে, মানে আর কি জিনিস একই, ওই সূত্রের মধ্যে ডাটা কোনোটা কম বেশি থাকতে পারে, পাম্পের ক্ষমতা, তো সেটা বের করতে বলবো। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা ক্ষমতা সমান সমান জানি P=W/T। তো এখন এই ক্ষেত্রে আমরা পানি তুলে নিয়ে আসবো। সো আমাদের এখানে যে W=mgh/T লিখতাম। সো এখানে এমটা ছিল যে বস্তুটাকে আমরা উঠাই নিয়ে আসতেছি, পুরো বস্তুটার ভর, আর যেহেতু অভিকর্ষ ত্বরণ এইচ হচ্ছে সাম্যাবস্থা থেকে উচ্চতা, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন এইখানে এই পুরা বস্তু, পুরা পানির ভর মানে হচ্ছে এম, পানির ভরটা, পানিটাকে তুলে নিয়ে আসবো। কিন্তু এখন আমি ওই এইচটা কত লিখবো, কারণ এইখানে তো ভূমি থেকে কত উচ্চতায় সরাচ্ছি, পানি তো আমি আর একবারে উঠাচ্ছি না, এটাকে আমি আহ আস্তে আস্তে, বা এটা ফ্লো আকারে আসতেছে, তো আমি এখানে এইচ কত লিখবো। সো এইচটা এতক্ষণ ধরে আমরা এইচটা কি করতেছিলাম, যে মেইনলি ওই সবসময় এই যেমন ববের ক্ষেত্রে সবসময় কেন্দ্র থেকে মাপছি, ভর কেন্দ্র থেকে মাপছি, এরকম একটা ব্যাপার ছিল।
সো এই এইচটার পরিচয় অ্যাকচুয়ালি ওই সাম্যাবস্থা থেকে ভর কেন্দ্রটাকে কত সরায় আনছি এরকম একটা ব্যাপার। সো এখন একটু আমরা অন্যভাবে চিন্তা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা এবার ওকে একটু আরেকটু ব্যাপার বলে নিই। তো আমরা তো এখন ধর এই ব্যাপারটা এরকম করতে পারি। এই এম কিভাবে বের করব? কখনো ভর বলে দেওয়া থাকে না, এম সমান সমান আবার আমরা জানি ভি রো, তাই না? আয়তন ইন্টু ঘনত্ব। এই আয়তন কি? পানির আয়তন। সো কুয়া যতটুকু পানি সরান লাগবে সেইটুকু পানির আয়তন। সো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এরকম ইউজ করা রাখতে পারে, এটা হচ্ছে জি এইচ ডিভাইডেড বাই টি। আবার কুয়ার আয়তনের সূত্রটা কি ছিল? আমি এই সাইডে লিখতেছি যে ওটাকেই আবার আমরা চাইলে এরকম লিখতে পারি, পাই আর স্কোয়ার এল, মানে সিলিন্ডারের আয়তনের সূত্র ছিল আর কি। সো পুরাটাও পানি থাকতে পারে বা পুরাটা নাও থাকতে পারে, এরকম কিছু। তো এখন যেহেতু আমার পুরাটা জুড়ে পানি, সো এখানে লিখলাম পাই আর স্কোয়ার এল, ওই পুরা পানির আয়তন বা কুয়ার আয়তনটাই পুরা এই পানির আয়তন হবে, আর এইচ ডিভাইডেড বাই সরি রো জি এইচ ডিভাইডেড বাই টি। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করা লাগবে। এখন এখানে এল এর পরিচয় আমি এখানে কুয়ার উচ্চতাটাই লিখছি, কারণ আমার পুরাটা কুয়াই পানি ছিল এবং পুরাটা কুয়ার পানি সরাইতে হবে। কিন্তু সবসময় কিন্তু পুরাটা কুয়ার পানি নাও সরাইতে হতে পারে, যেটুকু সরাইতে হবে সেইটুকু পানির উচ্চতাটা ওখানে লাগবে। একটু পরে ক্লিয়ার করতেছি ব্যাপারগুলো। হ্যাঁ ভাইয়া বল। বলতেছি সব বলবো আমি, ওয়েট। সো এখন আমি এই এল আর এইচ এর পরিচয়গুলো আলাদা করে বলে দিব। আগেই প্যাচ লাগাই নিস না যে এল মানেই কুয়ার উচ্চতা, এরকম বুঝিস না। এখন আমার কুয়ার পানি পুরাটা ভর্তি দেখে এই জন্য এল। সো আমি পরে পরিচয়টা বলবো। সো এখন এইচটা হচ্ছে ওই যে ভরকেন্দ্র আমরা কতটুকু সরাইছি। আমরা এখন এটাকে একটা বরফের টুকরা চিন্তা করি, তবে এখানে একটা ঝামেলা আছে। বরফ আর পানির আয়তন কিন্তু এক হয় না, এটা কি জানিস? সম আয়তন বরফ আর সম আয়তন পানির আয়তন এক হয় না। ধর আমি যদি 1 কেজি পানি নিই, তার আয়তন তো 1 লিটার, কিন্তু ওই 1 কেজি পানিরকে যদি বরফ করে ফেলি আয়তনটা একটু বেশি হয়ে যায়। এটা কেমনে বোঝা যায়? যখন ওই যে বোতলে পানি ভরে রাখবি বা কোনো একটা কিছুতে, ধরে বোতল এটা পানি ভরে রাখলি, এইটুক পানি ভরে রাখছিলি, হ্যাঁ, যখন ইয়া হয়ে যাবে এটা ফ্রিজে রাখলি, বরফ হয়ে যাবে, দেখবি বরফটা এইরকম একটু উপরে উঠে আসছে, আঁকা বাঁকা হয়ে থাকে, দেখছিস না? খেয়াল করছিস না? সো এটা কেন হয় এটা আমরা ওই যে 3rd চ্যাপ্টারে আবার পড়বো। ওকে, ওই যে পর্যাবৃত্ত ধর্ম হাইড্রোজেন বন্ধন যখন পড়বো তখন পড়বো। তার মানে আমি যদি এটাকে বরফ হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু এই আয়তনটা আমি সেম লিখতে পারবো না। একটু তো আমরা ওটাকে আপাতত ইগনোর করতেছি, আয়তনের ব্যাপারটা ইগনোর করতেছি, কিন্তু ভর তো ঠিক থাকে, তাই না? বরফ আর পানির ভর একই থাকে, শুধু আয়তনটা চেঞ্জ হয়। আয়তন চেঞ্জ হয় কারণ যখন বরফ হয়ে যায় তখন ভিতরে স্পেসটা একটু বেড়ে যায় হাইড্রোজেন বন্ধনের কারণে, ওগুলো আমরা কেমিস্ট্রিতে গিয়ে পড়বো। তো আমি এখন চিন্তা করতেছি এই পুরাটা পানির কুয়ার মধ্যে বরফ আছে, একটা বরফের টুকরা আছে ওরকম সিলিন্ডার শেপের, আমি ওটাকে তুলে নিয়ে আসবো, হ্যাঁ, ওটাকে কুয়ার বাইরে নিয়ে আসবো। তো একই তো কথা দাঁড়াচ্ছে। আচ্ছা, তাইলে এখন এই পুরা সিলিন্ডার শেপ কুয়ার এই বরফের ভরকেন্দ্রটা কোথায় আছে? মাঝখানে আছে একদম, কারণ সিলিন্ডার আকৃতির কোনো একটা বস্তুর ভরকেন্দ্রটা ওরকম মাঝেই থাকে। সো এখন আমি কখন বলবো এই ভরটাকে বাইরে নিয়ে আসছি? আমি ভরকেন্দ্র মানে হচ্ছে পুরা ভর তোলা। তো দেখতো আমি যদি এই বিন্দুটাকে এইখানে নিয়ে আসি, তখনই সে কুয়ার বাইরে চলে আসছে না? মানে এই বিন্দুটাকে এইটুকু তুলে নিয়ে আসলেই, যখনই এই বরফটা এই পর্যন্ত চলে আসছে, আই মিন এই বিন্দুটা এইখানে যখন চলে আসছে, নিচে যদি এইটুকু থেকেও যায় কুয়ার মধ্যে, তবুও আমি বলবো পুরা ভরকে বাইরে নিয়ে আসছি। কারো এইখানে প্রবলেম থাকলে বলিস। আমি যখন বরফ খণ্ডটাকে বাইরে তুলে আনতেছি, ভরকেন্দ্র এইখান থেকে এই পর্যন্ত আনলেই হবে, যদিও তখন খালি চোখে দেখলে মনে হবে এইটুক তখনও কুয়ার ভিতরে রয়ে গেছে, বাট আমি পুরা ভরটাকে নিয়ে আসছি, কারণ ভরকেন্দ্র সরানো মানে ভর সরাই ফেলছি, ভর আমি ওই পর্যন্ত নিয়ে আসছি বাইরে। কথা কি বোঝা যায়? সবাই এটুকু কনফার্ম? হ্যাঁ ভাইয়া, বুঝি নাই ওটা। হ্যাঁ, আমি এখন বোঝানোর জন্য বরফ হিসেবে চিন্তা করতেছি, তাতে আমাদের জন্য সুবিধা হবে। ওকে ওকে, তার মানে এটা যদি আমি একটা বরফ খণ্ড হিসেবে চিন্তা করি, তাহলে তার ভরকেন্দ্রটা এখানে থাকবে এবং এইটাকে এইখানে নিয়ে আসলে, যখন এই ভরকেন্দ্রটা এখানে উঠবে, আমি বলবো পুরা ভরটা নিয়ে আসছি, মানে আমার কুয়া খালি হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাইলে
এই এইচটা হচ্ছে এই দূরত্বটা, মানে ভর কেন্দ্রের সরণ, বা ওটাকে গড় সরণ এভাবেও বলে। সো এটা ভর কেন্দ্রের সরণ। তাইলে এইখানে ভর কেন্দ্রের সরণ কতটুক হচ্ছে? তাহলে এই এইচ এর পরিচয়টা হচ্ছে, এই এইচ এর পরিচয়টা আমি এখানে এখন এইচ এর পরিচয় লিখতেছি। এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ। এখন ভর কেন্দ্রের সরণটা সবসময় কেমনে মনে রাখবো, যে কত কিভাবে বের করবো? এইখানে হাফ হইছে, কিন্তু সবসময় হাফ হবে না, কারণ ওই যে এক এক পরিমাণ পানি থাকতে পারে। সো এইটাকে আমরা এইভাবে বলি, এইচ এর পরিচয়টাকে আরেকটা শর্টে লিখে দিই, যে আমরা ওভাবে মনে রাখতে পারবো। সেটা হচ্ছে, দেখ একটু খেয়াল কর, কুয়ার উপরিতল থেকে যেটুকু পানি সরাইতে হবে তার ভর কেন্দ্রের সরণ। কুয়ার উপরিতল থেকে যেটুকু পানি সরাইতে হবে তার ভর কেন্দ্রের সরণ, বা এরকম বলতে পারি, কুয়ার উপরিতল থেকে যেটুকু পানি সরাইতে হবে তার ওই যে আহ, ওই আচ্ছা, ওই ভরকেন্দ্র বলাটাই ব্যাপার হবে, বেটার হবে আর কি। তার ভরকেন্দ্রের সরণ এভাবে লিখি। আরো কয়েকটা উদাহরণ দিব, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইচ এর পরিচয়টা যদি আমি শর্টে লিখতে চাই, এরকম করে লেখা যায়, কুয়ার উপরিতল থেকে, উপরিতল থেকে, উপরিতল হতে যেটুকু, বা অপসারিত এভাবে লিখি, অপসারিত পানির ভরকেন্দ্রের উচ্চতা, এটা লিখতে পারি, বা দূরত্ব লিখতে পারি, পানির ভরকেন্দ্রের দূরত্ব। এই ক্ষেত্রে এটা এল এর অর্ধেক হয়ে গেছে। ওকে, সব ক্ষেত্রে নাও হইতে পারে। তাইলে আমরা এই ক্ষেত্রে যদি অঙ্কটা করতে যাই, যদি আমাকে বলা থাকে যে ধর এই যে এখন দেখাচ্ছি, আস্তে আস্তে পুরোটা বুঝাবো, ধর এটা 20 বলে দেওয়া আছে, 20 মিটার, এল ইকুয়ালস টু 20 মিটার পুরো কুয়াটা। ওকে, তাইলে আমরা এই এল এর মান এই অঙ্কের জন্য এল ইকুয়ালস টু বসাবো 20, আর এইচ ইকুয়ালস টু বসাবো 10 মিটার এই অঙ্কের জন্য, যখন এটা হচ্ছে এইচ। এখন আমি একটু চেঞ্জ করি, আরো কয়েকটা চিত্র আঁকবো, তোরা বলবি যে এখন এল এত হবে, এইচ এত হবে। এখন এই অঙ্কটা এরকম বললো, অর্ধেক কুয়া খালি করব, পুরাটা পানি ভরা আছে, কিন্তু বললো আমাকে অর্ধেক কুয়া খালি করতে। অর্ধেক কুয়া যদি খালি করতে বলে, তখন এল এর মান কত হবে? এল এর মান কত হবে? আমি পানি সরাবো কতটুক? পানি সরাবো এবার এইটুক। তাহলে এইটুকু পানির আয়তন লাগবে, মানে হচ্ছে ওইটুক কুয়ার আয়তন লাগবে। সো ওইটুকের আয়তন কত? 10। সো এখন এল এর মানটা হবে 10, আর এইচ এর মান হবে উপর থেকে এই যে এটার অর্ধেক, মানে হচ্ছে 5 মিটার। আচ্ছা, এবার আরো একটু জটিল করি, এবার সব বুঝে যাবি, কোনো সমস্যা নেই, ওই দুইটা পরিচয় বুঝতে পারলে সব বুঝবি। আচ্ছা, তাহলে এল এর পরিচয়টা লিখতেছি। এল এর পরিচয়টা কি দাঁড়াচ্ছে এবার? এল এর পরিচয় হচ্ছে যতটুকু পানি সরাতে হবে তার উচ্চতা। ওকে, যতটুকু পানি সরাতে হবে তার উচ্চতা, এখানে লিখতেছি। এল এর পরিচয়টা হচ্ছে অপসারিত পানির উচ্চতা। ওকে, এখন ধর এরকম বললো, আসেই এই কুয়াটা অর্ধেক পানি ভরা, তার মানে কুয়াটার মধ্যে পানি, পুরা কুয়ার উচ্চতা এল, এটা দিয়ে রাখলাম আমি, আর কুয়া পানি ভরা আছে অর্ধেক পর্যন্ত। বলছে পুরা পানি, এবার আমি ওই কুয়া খালি করব পুরাটা। ওকে, এইবার কোনটা কত হবে? আচ্ছা, এল ধর আমি আগের বারের মতোই 20 দিয়ে রাখলাম, আর এইচ এখনো দেই নেই। এইচ তোরা বলবি এল কত হবে? এল হবে 10, কারণ আমি ওই যে যতটুকু পানি সরাইতে চাই, এল 10। এইচ কত হবে? এইচ হবে 15। এই যে আমরা ওই উপর থেকে এইটার অর্ধেক পর্যন্ত যাব। ওকে, তার মানে এইটা হবে 15 মিটার। ওকে, এই তো তোরা আস্তে আস্তে বুঝে যাচ্ছিস। এরকম আরো কাহিনী হইতে পারে, এরকম বলতে পারে, এটা এরকম বলতে পারে, আহ, অর্ধেক পানি ভরা আছে, আর আমাকে সরাইতে হবে ওইটার অর্ধেক। ওকে, আই সরি, ওইটার অর্ধেক মানে ধর এইটুকু, এরকম বলবো। আবার এল 20 ধর, মানে অর্ধেক পানি ভরা আছে, এবার কুয়াটা অর্ধেক
ভরা আছে, ওইটুকু আবার অর্ধেক খালি করা লাগবে। তাহলে এবার সরাবো কতটুকু, এল কত, এই যে এইটুকু পানি সরাবো, মানে যেটুকু কুয়া ভরাই আছে অর্ধেকটুকু। আমাকে বলছে আবার ওই অর্ধেক পানি যে ভরা ওই কুয়া থেকে অর্ধেক খালি করো। ওকে, তাহলে এল এর মান এবার হবে 5, এল হবে 5, আর এইচ, এইচ হবে ওই তো মানে এইটুকু আসি 10, এইটুকু 5, 15, সরি এইটুকুর অর্ধেক আর কি, আড়াই আর কি। তাহলে এটার অর্ধেক আড়াই, তো 12.5 আসবে, এইচ আসবে 12.5। তার মানে সবগুলো অঙ্ক তুই এখন যাই বলুক যেভাবেই বলুক তোর ওই খালি একটু যোগ বিয়োগ করে নেওয়া লাগবে। সো এইটাকে আমরা এভাবে বের করে নিতে পারবো। সবাই কি বুঝছিস এইটুকু? কখনো এরকম বলবে 1/3 পূর্ণ, কখনো বলবে 1/4 পূর্ণ, যেভাবেই যা বলুক তুই খালি ওই দুইটা মান, সবসময় সূত্র এটাই, এই যে পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই টি, সবসময় এলটা হচ্ছে যতখানি পানি সরাইতে বলছে সেটুকু, আর এইচটা হচ্ছে ওই যেটুকু পানি সরাবি তার ভরকেন্দ্রের দূরত্বটা নিবি উপর থেকে। তোদের কি ধৈর্য শেষ? তোদের কি ধৈর্য শেষ? ধৈর্য শেষ হলে আমি পেন দিব না। পোলাপান কথা বলিস। আমি হচ্ছে মানে বেসিক, তুই যে ম্যাথ, ম্যাথ তো আরো বাদ আছে, মানে এমনিতেও কালকে ক্লাস যাইতে হবে, কিন্তু পরের দিকে আরো জটিল জটিল জিনিস আসতেছে আস্তে আস্তে। তো তোদের যদি মাথা গরম হয়ে যায় তাহলে এটা নিতে একটু সমস্যা হবে, কারণ প্রথম দিকে অনেক কথা বলে ফেলছি। তাই কথা বলিস, কিন্তু আমি কখনোই পেইন দিয়ে পড়াইতে একদম পছন্দ করি না। আর তোরা যদি রেসপন্স না করিস তখন আরো ইয়া লাগে, অস্বস্তি লাগে। এই সবাই একটু বলিস আমি কি আরো আগাবো কিনা, না এইখানে রাখবো? কথা কয় না পোলাপান। আচ্ছা ঠিক আছে, এখানে রাখতেছি, তোরা এত নিষ্ঠুর কেন? ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে লিখতেছি, সরি লিখতেছি না, রাখতেছি আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। হ্যাঁ ভাই।